সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। জন্ম বেড়ে ওঠা পুরান ঢাকার ওয়ারীতে, সেখানেই ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়া সেই শৈশবে। তারপর রাজপথ বেছে নেয়া। হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী আমলে অসংখ্য হামলা মামলায় জর্জরিত হতে হয়েছে পুরো পরিবারকে। নিপীড়নের সেসব স্মৃতি তুলে ধরতে স্টুডিওতে হাজির হয়েছেন ওয়ারী থানা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ রাব্বি ইসলাম নাঈম। তার মুখ থেকেই শুনব বিস্তারিত। রাব্বি ইসলাম নাঈম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা নাঈমের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোহাম্মদ রাব্বি ইসলাম নাঈম পুরানো ঢাকার ওয়ারীর বাসিন্দা হলেও তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নাওডোবা গ্রামে। বাবার নাম মোহাম্মদ ইস্কান্দার ও মায়ের নাম রাবেয়া বেগম। নাঈম 2015 সালে এসএসসি ও 2017 সালে এইচএসসি পাশ করেন। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে অধ্যয়ন করছেন। স্কুলে পড়া অবস্থায় এক তরুণ ছাত্রনেতার দারুণ ভক্ত হয়ে যান। তারপর ছাত্রদলের রাজনীতিতে জড়ান নবম শ্রেণীতে পড়া অবস্থায়। সেই থেকে শুরু। ওয়ারীর একটি ওয়ার্ড ছাত্রদলের সভাপতি থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা। বর্তমানে তিনি ওয়ারী থানা ছাত্রদলের সদস্য সচিব। 2013 সালে বগুড়ায় যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ফুলেল শুভেচ্ছা জানানোদের কাতারে ছিলেন নাঈম। কর্মসূচি শেষ করে বাসায় ফিরতে না ফিরতেই ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন তিনি। তারপর বিভিন্ন সময়ে নিপীড়ন নির্যাতনের মুখে পড়েছেন তিনি। শত জুলুম নিপীড়ন সয়ে তবুও চলছে রাব্বি ইসলাম নাঈমের রাজনৈতিক কর্মকাণ্ড। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। আপনার সাথে অনেক নিপীড়ন নির্যাতনের স্মৃতি আপনি বয়ে বেড়াচ্ছেন। অসংখ্যবার হামলা মামলার মুখে পড়তে হয়েছে। এর মধ্যে শুনলাম আপনি একবার গুম হয়েছিলেন। ঘটনাটি কি ছিল? কত সালে, কোথা থেকে কিভাবে আপনাকে তুলে নিল, কোথায় রাখলো? 2020 সালে যখন সিটি নির্বাচন হয়, তখন আমি 39 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্ব ছিলাম। সেটা ছিল বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ওয়ার্ড। তা আমাদের ওয়ার্ডে সেদিন বিকালে একটা প্রচারণা ছিল। আমি সেদিন আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা 7 কলেজ থেকে, আমি তখন কবিরনগরে পড়াশোনা করি। আমার সিট পড়ে সরদি কলেজে। তো সকালে আমার এক্সাম ছিল, ইয়ার ফাইনাল। তা আমি পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিতে গিয়ে 12টার দিকে শুনি যে এলাকায় তুমুল গণ্ডগোল। গণ্ডগোল কীভাবে? আমাদের তো প্রচারণা বিকেলবেলা। তো ইশরাক ভাই মতিঝিল থেকে প্রচারণা শেষ করে দুপুরে বাসায় আসতেছে, এমন টাইমে তার মিছিলের উপরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা করে। তা আমি সেখানে ছিলাম না, আমি তো এক্সাম হলেই। তা আমি পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়ে টেক্সটবুকে দেখতেছি যে প্রচুর পরিমাণ মারামারি। তো বাসায় গিয়ে আমি ফাইলটা, অ্যাডমিট কার্ডটা আমার টেবিলের উপর রেখেই আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। ছেলেপেলে অ্যারেঞ্জ করতেছি, নিচে বিকালবেলা প্রচারণা হবে। তো সেই প্রচারণা হলো না। এলাকায় একটা থমথমে পরিবেশ বিরাজ করতেছে। বিরাজ করার পর শুনতে পেলাম যে প্রশাসন ঘুরতেছে, মানুষের বাসায় বাসায় যাবে এরকম। তো আগে থেকেই তো বাসায় থাকি না, একটু গরম হলে বাসায় থাকতে পারি না। সেদিন আর বাসায় থাকলাম না। রাত্রে 1:30টার দিকে প্রায় 4 গাড়ি ডিবি সাদা পোশাকে মাইকোতে করে আমার বাসায় যায়। বাসায় গেলে আমাকে পায় না। বাসার দারোয়ান বলল বাসায় নাই, বলে আমার বাসায় যাব। বাসায় গেছে। বাসায় যাওয়ার পর নক করার পর বাবা দরজা খুলেছে। দরজা খুলে বাবা বলছে নাঈম কোথায়? নাঈম তো নাই, ওর তো এক্সাম ছিল, ও বাইরে থাকে, ওখান থেকে এক্সাম দেয়, বাসায় থাকে না। পরে বাবাকে বললো যে না, নাঈমের নাম্বার দেন। আমার নাম্বার দিল, ফোন বন্ধ করলো। নাঈম তো আজকে মিছিল হয়েছে, মিছিলে গুলি করছে। কেন নাঈম তো এক্সাম হলে ছিল, নাঈম কীভাবে গুলি করবে? ও তো যে 3টার পর আইসা ফাইল রেখা চলে গেছে। বাবাকে একদম বাজে ব্যবহার তো শুরু করে পুরো ঘরে তল্লাশি করতেছে। আমার বাসায় নাকি পিস্তল আছে। এই ওয়ার্ড্রোপের ডয়ের খুলে সোফা চাপায়, আসবাবপত্র ভাঙচুর করে। সারা রাত প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম করলো। আমার 70 ঊর্ধ্ব বয়স বাবা, পিতার সাথে ওর রাফ ব্যবহার, গালাগালি থেকে শুরু করে আমার ছোটো বোনকেও যা তা বলতেছে। চলে গেল। ওই রাত্রে আমাদের থানায় প্রায় 10-12 জনকে অ্যারেস্ট করছে।
তো ওদেরকে দেখতে আমি গেলাম ওয়ারি থানায়। ওয়ারি থানায়। তো ওদেরকে দেখলে আমি আবার সকালে গেলাম কোর্টে। কোর্টে যাওয়ার পর কোর্টে কেন গেলেন? ওদেরকে দেখতে সহযোদ্ধাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। যাওয়ার পরে মামলার কাগজ উঠায় দেখলাম যে আমি 6 নম্বর আসামি। 6 নম্বর আসামি। ওদেরকে দেখার পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা তো আগাম জামিন করতে হবে, সপ্তাহখানেক পর তো নির্বাচন। তো আগাম জামিন করতে আমরা হাইকোর্টে গেলাম। হাইকোর্ট আমরা বলতে আপনি সহকারা? আমার সাথে আসামি তো আমরা বেশ কয়েকজন ওই মামলা, ওয়ার্ডে যারা রাজনীতি করি, মূল দল বিএনপি, যুব দল, বেশ কয়েকজন আমরা হাইকোর্টে রওনা দিলাম। হাইকোর্টে ফাইলটা রেডি করে আইডি কার্ডটা জমা দিয়ে বের হব। আমার ফোন যে ট্র্যাক করে রাখছে ডিবি আমি আর জানি না। হাইকোর্টের গেটে এক পা বের হইতেই দুইজন দুই হাত দিয়ে ধরে, নাইম ভাই আসেন। তাই আমি বললাম ভাই কী হয়েছে? সাথে সাথে আমার কমর টমর ধরে ফেললো, ধরে সামনে হাঁটতেছে। তো একজন বললো যে হাত করা পড়াও। এডিসি ছিল কি যেন নাম, স্মার্ট করে খাটো তো এই ছাত্র না, তা দৌড় দিবে না, হাত করা লাগবে না। তো আমার ওই পারে নিয়েই কার্জন হলের ওই পারে ছিল আপনার মাইক্রোবাস ডিবির গাড়ি, ঘুরে আনলো, আমাকে গাড়িতে উঠাইলো, গাড়িতে চোখ মুখ বেঁধে ফেলছে, গামছা দিয়ে চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে ফেলার পরে তো আমি আর কিছু দেখতেছি না। তখন প্রায় 5:30টার মতো, সন্ধ্যার আজান দিবে। নেওয়ার পরে মিন্ট রোড নিয়ে গেলো, আমি তো দেখতেছি না কোথায়। যাওয়ার পর আমাকে হাত করা লাগায়নি? না, হাত করা লাগায়নি। হাত ধরে দুজনে কোমরে ধরে গাড়িতে উঠানোর পরে মিন্ট রোড নিয়ে গেছে। যাওয়ার পরে আমার চোখ খুলে আমি দেখি যে একটা রুমের মধ্যে আরও 10-12 জন কম্বল টম্বল নিয়ে বসে আছে, শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম এটা কোথায়? বললো যে এটা ডিবি মিন্ট রোড। তো এখানে ঘন্টাখানি থাকার পরেই আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল এডিসি রুমে। এডিসি রুমে যাওয়ার পরে আমার থানার আরও 3 জন ওইখানে, তাদেরকে আগেই নিয়ে গিয়েছে। তাদেরকে বিভিন্ন টিম বিভিন্নভাবে অ্যারেস্ট করেছে। নেওয়ার পরে জিজ্ঞেস করলো যে পিস্তল কোথায়? আমি পিস্তল কিসের? যে গুলি করছো তুমি, তো প্রোগ্রামে গেছো, প্রোগ্রামের মধ্যে গুলি করছো, বেটা গুলি কই, পিস্তল কই? তাই আমি মারামারি হয়েছে, আমি তো এখানে ছিলাম না। আমি ওয়ার্ড ছাত্রদলের প্রেসিডেন্ট, সেই সুবাদে আমাকে খুঁজতেছে, ভাবছে ছাত্রদল করেন। আমি এক্সাম হলে ছিলাম, আপনার টিম তদন্ত করে দেখেন, আমার সার্ভারে আমার নাম্বার নিয়ে দেখেন, অ্যাডমিটের নাম্বার নেন, রোল নেন, রেজিস্ট্রেশন দেখেন, আমি কটা থেকে এক্সাম হলে ছিলাম। সার্ভার হিট করলে তো পাবেন। আমি 7 কলেজে পড়ি কবি নজরুলের অধীনে, এটা তো আর না যে সার্ভারে আছে, আপনি হিট করলে পাবেন। আমি কটা থেকে কটা এক্সাম হলে ছিলাম, কী পরীক্ষা ছিল, সব দেখতে পাবেন। তো আমি বলাতে আমার ঠাস ঠুস থাপড় শুরু করলো। কে? এডিসি থাপড় শুরু করলো। নাম কি? ওনার নামটা আমার খেয়াল নাই। স্মার্ট করে খাটো তো বসতে বললো। ওনাদের পাশে কয়েকজনকে জিজ্ঞেস করলো, ওনাকে তারপরে আমাদের আবার চোখ বেঁধে 4 জনকে 4 রুম, এক একজন এক এক রুমে নিয়ে গেল। এক এক রুমে নিয়ে যাওয়ার পরে এরকম একটা চেয়ারের মধ্যে 2 হাত, এর মধ্যে হাত করা পাশে চেয়ার সহ চেয়ারের করাটা ইটা সহ, পায়েও সেম। বসানোর পর আবার চোখ বাঁধলো। চোখ বাঁধার বলে ইচ্ছারকম গালাগালি করতেছে, মারতেছে। আবার একটু পর চোখ খুলে লাঠি দিয়ে মারতেছে। আপনার যে ফাইবারের একটা রোল টাইপের আছে, ওটা দিয়ে মারতেছে। মারার পরে রেডার লাইট, ওই যে এখন ট্রাফিক সিগন্যাল দেয় না, এই টাইমে একটা রেডার লাইট আছে, এটাতে একটু আমার করে শব্দ ওঠে, কারেন্ট টাইপের একটা শর্ট দেয়। পানি আছে, পানির মধ্যে দেয়, এখানে তারা প্রসাব করাবো, প্রসাব করলে তুই এটার মধ্যে প্রসাব করলে তারপর তুই বুঝবি, তারপরে বলবি যে পিস্তল কোথায়। আমি তো এক্সাম হলেই ছিলাম, আমি তো আর মারামারি ছিলাম না। চোখ বাঁধা না, চোখ খুলে মারে যখন 2-4টা কথা বলে, 2-4 মিনিট, তখন চোখটা খুলে ফেলে। আবার যখন মারে তখন আবার বিভিন্নভাবে এভাবে। ইলেকট্রিক শক দিল, তখন চোখ খোলা ছিল? হ্যাঁ, যখন যে বালতি দেখায় তখন শক মারে, আমি শরীরটা ঝাড়া মারে, এই টাইপের আর কি। তখন প্রায় 20 মিনিট 25 মিনিট এরকম করার পরে আমাকে আবার নিয়ে যায় ডিবি হাজতে। আর ওইখানে হাইটা যাওয়ার মতো পরিস্থিতি নাই, ধৈরা টৈরা নিয়ে যায়। আবার পরের দিন যখন একজনকে ডাকে, সবাই পুরা ডিবি রুমের যারা সবাই ডাক আসলে আতঙ্কে থাকে, না জানি কি হয়েছে। ওরা ডাইকা নিয়ে যায় সুন্দরভাবে। আসার সময় 2-3 জন আলগায় ওরা নিয়ে আসতে হয়, যারাই ডাইকা নিয়ে যায়। তো এরকম করে 3 দিন 4 দিন প্রায় প্রতিদিনই এরকম করতেছে, নিতেছে, মারতেছে। দ্বিতীয় দিন কি করলো? দ্বিতীয় দিন আবার ডাকলো। ডাকার পরে আমাকে দেখাইতেছে সময় চলে না, মহাসচিব বিবৃতি করতেছে, ওয়ারি থেকে ছাত্রনেতা নাইমকে তুলে নিয়ে গেছে, আমরা তার মুক্তির সন্ধান চাচ্ছি, তার মুক্তি দাবি করছি। আমাকে দেখাইতেছে, দেখ তোর জন্য মহাসচিব ব্রিফিং করতেছে। মহাসচিব বলতে বিএনপির মহাসচিব আলমগীর গুম হয়েছে যাদের, তাদের সন্ধান খোঁজার জন্য আর কি ব্রিফিং করতেছে। এটা দেখাচ্ছে, সময় ছিল না আমাকে। দেখানোর পরে আবার জিজ্ঞেস করতেছে পিস্তল কোথায়, তুই পিস্তলটা তোরে ছেড়ে দিব, তোর সাথে কে কে ছিল। আমাকে দেখেন আমার কোনো ফুটেজ আছে কি না, আপনি চাইলেই দেখতে পারবেন, আপনি তদন্ত করেন। আপনাকে আমি বললাম যে আমি এক্সাম হলে ছিলাম,
আমার অ্যাডমিট কার্ড আছে বাসায়, আমার সার্ভারে আপনি হিট করলে দেখতে পাবেন আমি পরীক্ষার হলে ছিলাম। ওরা ওর কথাই শুনে না। তো 3 নাম্বার দিনে ওরা আমাকে যখন ডাকে আবার, তখন আমাকে ফুটেজ দেখাচ্ছে একজন গুলি করতেছে, হেলমেট পরা, কালো একটা জ্যাকেট পরা, এইভাবে। তা আমার যেটা কে, আমি যদি হেলমেট পরা আমি কীভাবে বলবো কে? আর ফিটনেস তো বলে না যে আমাদেরকেও, আমাদের ছেলেপেলেরা তো রাজপথে প্রোগ্রাম করে বাসায় ঠিকভাবে থাকতে পারে না, সুন্দরভাবে হাইটা যেতে পারে না পছন্দ, আমরা পিস্তলই বা কোথায় পাবো? আমাদের নিজেদের পাইলে মানে রিকভারি এরকম যে বিএনপি ছেলেপেলে পাইছে, ছাত্রদলের ছেলেপেলে পাইছে, আর কিছু দরকার নেই, আর আমরা পিস্তলই কেন ব্যবহার করতে যাব? তো ওইখানেও পরের দিনও মারামারি করার পরে ওই ইটা যখন পাইছে, ফুটেজটা যখন পাইছে, তখন একটু আমার উপর নির্যাতনটা থামলো। 3 দিন 4 দিন নির্যাতন হয়েছে, সেখান থেকে একটু ওরা স্লো হইলো। স্লো হওয়ার পর ওরে শনাক্ত করতে 3 দিনই কি ইলেকট্রিক শক দিয়েছে? প্রথম দিন ইলেকট্রিক শক দিয়েছে, সেকেন্ড দিন ওই যে মারে, ডাকে মারে, ইচ্ছা রকম মানে সমস্ত শরীরে, পায়ে বেশি মারে, এখানে মারে, পায়েটা একটু লাঠি দিয়ে 2 সাইড থেকে 2 জন ইচ্ছা রকম পিটাতে থাকে, এডিসির সামনে থাকে। উনি একটু পর পর গালি দেয়, বকা দেয়, থাপড় দেয়, চুল ধরে এক আধা চুল ধরে, আরেক আধা চটকনা দেয়, ঘুষি দেয়, এরকম করে। আর পাশে যদি থাকে 2 জন লাঠি দিয়ে পাইপ দিয়ে বেরোতে থাকে, এরকম করে। তো ওইটা পাওয়ার পরে একটু ওরা ঠান্ডা হলো। 4 নাম্বার দিন দেখি যে আমি ওয়ারি থানার একটা এসআই আসলো, তখন আমি তোরে পারতেছি না ভাই, আমার এখান থেকে নিয়ে যা। এখান থেকে ওই এসআই আপনার আগেই পরিচিত ছিল না? ওয়ারি থানা, যেহেতু আমি ওয়ারি থানার রাজনীতি করি, ওয়ারি এসআইকে তো চিনি। বলতেছে যে নাইমকে। তাই আমি বললাম, আমি তো ওয়ারি থানার সাব ইন্সপেক্টর জুলফিকার, আপনাকে নিয়ে যেতে আসছি। নাম প্লেট অবশ্যই লেখা ছিল জুলফিকার। তা আমার মনটাকে ভরে গেল যে এখান থেকে নিয়ে যান। তো ওইটা হলো নির্বাচনের আগের দিন, মানে সিটি কর্পোরেশন নির্বাচনের আগের দিন গাড়িতে করে নিয়ে গেল আমাকে থানায় নিয়ে যাওয়ার পরেই আমি থানায় বসে এই বললাম যে ভাই একটু খাবার দাবার আনা যাবে? একটা লোককে ডাক দিল। লোককে আমি বললাম যে ভাই একটু আমার নিচ থেকে খাবার দাবার আনা দেন, আর একটু কাইন্ডলি একটু আমার বাবাকে একটা ফোন দিয়ে বলেন, যেহেতু আজকে 4-5 দিন আমি কোথায় আছি, কী আছি, ফ্যামিলি তো একটা আতঙ্কের মধ্যে আছে, কোথায় কি করতেছে। তো উনি আমাকে জন্য নিচ থেকে, আমি বললাম যে নিচের দোকানটা গিয়ে আমার কথা বলেন বা আপনি দিয়ে আনেন, আমি আপনাকে দিয়ে দিব টাকা। তো নিচে গেল, উনি পানি আনলো, বলে আপনার বাবাকে ফোন দিছি, আপনার বাবা কোর্টে দাঁড়ায় আছে, প্রত্যেক দিন দুপুর পর্যন্ত কোর্টে দাঁড়ায় থাকে, আর দুপুরের পর থেকে পুরা থানায় ডিবিটিভিতে খোঁজাখুঁজি করে। আমার বাবার বয়স 70 ঊর্ধ্ব তখনই। উনি বললো যে আপনার বাবা আসতেছে থানায়। তেমনি ঠিক আছে। উনি যাওয়ার পরই খাইলাম, খাওয়ার পরে ওসি ডাকছে। ওসিটাকে আমার হাত করা পরে ওসি রুমে ঢুকছি, ওসি দাঁড়ায় মাইর, থাম ধুম লাঠি দিয়ে বাড়িতেছে। কোট পরা ছিল, শীতেছে, কোট মোট খুইলে আমাকে, ব্লেজার খুইলে আমাকে মার শুরু করেছে। এমন মারা মারতেছে যে পিস্তল করে, তোর জন্য ঘুম নাই, খাওয়া নাই, আমরা ডিউটি করতে পারতেছি না, বাসায় যেতে পারি না, পাগল বানাইছিলাম। স্যার আমি কি করছি? আমি তো ওখানে ছিলাম না। মানে চোখ খোলা, আপনি দেখছেন? হ্যাঁ, তখন তো থানায়। তা আমি তো স্যার কিছু ছিলাম, আমি তো পরীক্ষা হলে ছিলাম। কথা বললে আরও বেশি মারতেছে, আমি কিছু বললে আরও মারতেছে। পরে বলে যাই ওকে 10 দিনের রিমান্ডে ফরওয়ার্ড করো। তা আমাকে নিয়ে গেল আবার থানা হাজতে। তো ওখানে রিমান্ড লেখে আমাকে চালান করবে। 10 দিনের রিমান্ড চাইলো? হ্যাঁ, 10 দিনের রিমান্ড চালান করবে। আমি গাড়ি নামাইলো, গাড়িতে উঠে টিপু সুলতান ধুলাইখাল রোডের মাথায় আমার বাবা রিক্সা করে আসতেছে, হাতে একটা ব্যাগ। মানে কোর্ট থেকে উনি থানার দিকে আসতেছে। তো উনি গাড়ির মধ্যে দেখে আমি আবার চিল্লান দিলাম, বাবাকে চিল্লান দিলাম। বাবা দেখলো, আমি কোর্টে আসো। পরে কোর্টে নিয়ে গেল। কোর্টে নিয়ে যাওয়ার পরে 10 দিনের রিমান্ড চেয়ে ফরওয়ার্ডিং করলো। প্রথম নিয়ে গেল গারোতে, কোর্টে গারোতে নেওয়ার পর সিধা উঠলো। আমি বাবার সাথে কথা বলতেছি। বাবা তো আমার কান্না করে বলতেছে যে তুই কই, আমার তো কোনো খোঁজ খবর নাই। আমি তো প্রত্যেকদিন, হ্যাঁ আমি বাবাকে দেখে, বাবা আমাকে দেখে কেঁদে দিয়েছে। কারণ আমি তো দুপুর পর্যন্ত দাঁড়ায় থাকি ইসের মধ্যে, কোর্টে সারা দিন আমি খুঁজি, ডিবিতে, থানা, এখানে কোথাও তো সন্ধান পাই না। মানুষ জায়গায় করে, বাবা আমি তো খোঁজ করে মেরে ফেলছে, তোর কোনো খোঁজ নেই, খবর নেই, আমি কীভাবে তোকে খুঁজে বলবো, আমি তোকে হারাই ফেলছি। তা আমিও বাবাকে ধরে কান্না করে দিলাম। কান্না করে দেওয়ার পর উপরে উঠতে সিঁড়িতে উঠতে কথা বলার পর নিয়ে গেল ভিতরে খাস কামরায়। আমাকে খাঁচাটা, এখন তো খাঁচা সিস্টেম, খাঁচার মধ্যে ঢুকাইলো। ঢুকানোর পর 10 দিনের রিমান্ড ছিল। যেহেতু আগামীকালকে নির্বাচন, তা আমাকে রিমান্ড দেয় নাই। রিমান্ড জামিন উভয় নামঞ্জুর করে 4 কার্যদিবসে জেলগেট জিজ্ঞাসাবাদ দিল। জেলগেটে ওদিনকার রাতে জেলগেটে পাঠাইলো। পরের দিন আসে নাই। তারপরের দিন থানা থেকে
ওই যে জুলফিকার আয়ু হুম উনি আসলো জিজ্ঞাসাবাদের জন্য। হুম পরের দিন নির্বাচন ছিল, পরের দিন আসছে। আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাই পুরো ডিটেলটা আমাকে দেন, আর আপনার জন্য দেখি কি করা যায়। আমি তো দেখছি আপনার অ্যাডমিট কার্ড টার্ডগুলো সবই আপনার বাবাকে আমাকে জমা দিয়েছে থানায় এসা, আপনি ছিলেন না। আমি কি ভাই ছিলাম না? আমাকে তো রিমান্ড চাওয়া হইলো, 4 দিন ঘুম রাখা হইলো, আমাকে নির্যাতন করা হইলো, এখন আমি আপনারা কি করবো, আমাকে কি করবে বলেন। উনি আমাকে ওই মারামারি মামলাও দিছে, ওই অস্ত্র মামলাও দিছে। এখন আপনি আমার তদন্ত করে লাভটা কি? তদন্ত আমার মামলাটা তো আগে করতেন, আমার লাইফটা বাঁচলো, আমার জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারলাম। এখন তো আমি অস্ত্র মামলা আসামি হইলাম, মারামারি মামলা মানে আসামি হইলাম। পরীক্ষা কয়টা দিয়েছিলেন? 2টা এক্সাম বাকি ছিল। কোন পরবর্তীতে সাবজেক্টে পড়েন আপনি? পড়তেন ইতিহাস বিভাগে পড়তাম ইতিহাস। তখন। 2টা বাকি থাকা, সেকেন্ড ইয়ারে 2টা পরীক্ষা হ্যাঁ বাকি 2টা ছিল। পরীক্ষা বাকি, তা আমি আর পরীক্ষা দিতে পারলাম না। বললো যে ভাই তা আমি তো চাকরি করি, আমার কি করার আছে বলেন, আমাকে যেভাবে নিতে দিবে আমি তো সেভাবেই করতে পারতাম। আপনি তো দেখলেন আপনার সামনে, স্যার আমাকে বললো 10 দিনের রিমান্ড চেয়ে এই করতে, আপনার কপাল ভালো যে 10 দিনের রিমান্ড হয়নি, তাহলে তো আপনার আরও নির্যাতিত হতেন, আপনার প্রতি আরও জুলুম টর্চারিং হতো। আমার তো আসলে কিছু করার নেই, আমি তো চাকরি করি। তো জিজ্ঞাসাবাদ করার পর দুপুরে খাওয়ার সময় উনি আসছে, পরে উনি চলে গেছে। চলে যাওয়ার পর বাকি 3 দিন আর উনি আসে নাই। 4 দিনের জিজ্ঞাসাবাদ ছিল তো, আসে নাই। নির্বাচন হইল, বাইরে একটু থমথম পরিবেশ, হরতাল মরতাল হচ্ছে, নির্বাচন মানে না। তো কোর্ট যখন পরের সপ্তাহে জামিন ছিল জজ কোর্টে, যেদিন আমার উঠেছে ওদিন তো জামিন যাচ্ছে আপনার সিএমএম কোর্টে, ওদিন জামিন রিমান্ড উভয় নাবন্দিত করে জেল কেন্দ্রে পাঠিয়ে দিল। তখন আর এর পরের সপ্তাহে আবার জজ কোর্টে জামিন দিল। জজ কোর্টে জামিন আমাকে দিচ্ছে না, ওই উনি তাপসের মিছিলে গুলি করছে, হামলা করছে। এই জন্য তা আমি বললাম যে যেন কি করা যায়, এখন আরো মানুষের সাথে এর আলোচনা মধ্যে করলাম। পরিবারের সদস্যদের সাথে জেল গেটে দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, জেল গেটে দেখা সাক্ষাৎ হয়েছে। নির্বাচনের পরের দিন হরতাল ছিল, তারপরের দিন আমার বাবা আসছে। মা যায়নি? না, মা যায়নি, বাবা আসছে। ছোট বোনটা? না, ছোট বোন জানি। বাবা আসছে সকালবেলা, আসার পর বাবা তো কান্নাকাটি করতেছে আবার। তাই আমি বলছিলাম, বাবা এখন তো ভালো আছি, এখানে জামিন প্রক্রিয়াটা একটু দেখেন কি করা যায়। এখানে জেলখানায় তো তেমন খুব একটা খালি খাওয়া থাকা ছাড়া তেমন কোনো টর্চারিং নাই, তা আপনি এটা নিয়ে টেনশন করেন। সান্ত্বনা দিচ্ছি বাবাকে। আমি তো, আমার বাবার বয়স তো প্রায় 70-এর কাছাকাছি, আমাকে উনি কী বলবো, আমি তাকে কীভাবে কনভিন্স করবো, আমি এটা হাউমাউ করে কাঁদতেছে, আইসাই গেটে হাউমাউ করে কাঁদতেছে। আপনি কাঁদেননি? হ্যাঁ, বাবা ওই সাথে কাটতেছে, আমি এর সাথে কাটতেছি, আমি তো ভিতরে ধরে রাখছি যে বাবাকে একটু সান্ত্বনা দিই। তো বাবাকে কথাবার্তা বললাম যে জামিনটা দেখেন কি করা যায়। উনি বলতেছে যে জামিন তো তোদেরকে এখান থেকে দিবে না, বলতেছে যে এইটা তাপসের মিছিলে হামলা করে। তাপস তখন ব্যারিস্টার, তো উনি আবার উনি বলে দিচ্ছে যে আমার যেহেতু অ্যাডভোকেট কোর্টে আসা যাওয়া, তো বলে দিচ্ছে জামিন ওভাবে দিবে না, দিবে না। বাবা চলে গেল। চলে যাওয়ার পর আমি বলে যে আমি ফোন দিব না, যদি পারি আমি খবর রাখবো না। পরে সবার থেকে শুনলাম যে আমার এখান থেকে জামিন দেবে না, তাহলে হাইকোর্টে জামিন নিতে দিলে মিনিমাম 3 মাস লাগবে। পরের সপ্তাহে হুট করে একটা ফোন আসলো যে আমার জামিনের একটা কথাবার্তা হচ্ছে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। মানে কার কাছে ফোনটা আসলো? আমি আবার ওই ভিতর থেকে ফোন দেওয়া যেত, যে এক নাম্বার দিয়ে দিলে বাসা থেকে যোগাযোগ করার জন্য। তা আমি বাবার নাম্বার দিয়ে দিয়েছি, ওইভাবে খবর আসছে আমার কাছে যে জামিন হওয়ার জন্য একটা প্রক্রিয়া করতেছে। প্রায় এভাবে তো 2 দিন পর পরে, 1 সপ্তাহ পর পরে শুনি জামিন হবে, জামিন আর হয় না। যখন শুনি জামিন হবে ভালোই লাগে যে হ্যাঁ হয়তো বের হয়ে যাবো। তো এইভাবে দীর্ঘদিন কদিন পর বন্ধু জীবনে মুক্তির বার্তা। হ্যাঁ হ্যাঁ, একদম ভালো। তখন মনে হয় যে উৎফুল্ল একটা মনোভাব, একটা সৃষ্টি হয় যে বের হয়ে যাবো, তো জামিন আর হয় না। পরে এভাবে যেতে প্রায় 1.5 মাস পর আমি শুনতে পাই বিকালে। 1.5 মাস পর কোথা থেকে জামিন হলো? 1.5 মাস পর জামিন হয়েছে জজ কোর্ট থেকেই। জামিন যেহেতু হয়েছে, আমি একটা একদম এক সুন্দর একটা মনোভাব নিয়ে মানে ইয়ের মধ্যে আছি, হ্যাঁ জামিন হয়েছে, বের হয়ে যাবো, জামিন হয়েছে। আমার রুমে খাবার ছিল, কাপড় চোপড় ছিল, সব আশেপাশের লোকজনকে, আমি তো বের হয়ে যাবো, সব লোকজনকে দিয়ে দিছি। তো ওদিন সন্ধ্যা হয়ে গেছে, লক আপ করে দিছে। লক আপ করে তো আমার তো জামিনের কাগজ আসে নাই। আজকের ভিডিও আশেপাশে লোক জিজ্ঞেস করলাম যে ভাই কীভাবে কী করবো, আমার তো জামিন হয়েছে, আমি খবর পাইলাম, তা এখনও তো কিছু আসে নাই কাগজপত্র। কোথায় যে কালকে সকালে তুমি পাবা। তো রাত্রে তো আমার ঘুম আসে না, কখন বেরোবো, কখন ডাক্তার, সারা রাত যাক না। ফজর আজান দিচ্ছে, এরপরে জামিন তল্লাশি একটা লোক আসছে, নাইম ওয়ারি করে ডাকতেছে। ডাকার পরে সারা রাত কিন্তু আর খুশিতেই কিছু খাইনি। আমি খুশি, আমার জামিনের সকালে বের হয়ে যাব। তো ফজরের পর আমাকে আমার রুম থেকে বের করে নিয়ে গেল
জাবিন রাইটার বলে যে খুঁজতে আসে, তল্লাশিতে আসে, উনি নিয়ে গেল আমাকে এই এন্ট্রি করার জন্য একটা রুমে। আমি মাঠের সামনে দিয়ে, জেলখানার ভিতরে মাঠের সামনে হাঁটতেছি, আর আলো হচ্ছে, পাখি ডাকতেছে, এরকম একটা শব্দ খুব ভোরে আর কি। পরে আমার ওখানে এন্ট্রি করলো, এন্ট্রি করার পরে এইগুলো দেখলো, কাস্টডি ফাইলটা দেখলো, দেখার পর সিরিয়ালে দাঁড়াইলাম। ওখানে বের হইতে হইতে 11টা, 15 জন করে লাইন করে ব্যাচ করে বের করে। 11টা বের হইতে আমি পরে দেখি, বাইর হয়ে দেখি বাবা দাঁড়ায় আছে। বাবা আমার যারা কান্না করতেছে। বাবা আমি তো ভাবছি তুই নাই। তারপর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরেই প্রায় এলাকার সব মানুষ দেখলেই আমাকে দূরে আসে, নাইম কী অবস্থা, কেমন আছো, কী অবস্থা, কেমন আছো। তো মাঝখানে যাওয়ার পর আমি আবার ক্যাম্পাসে গেলাম, যে পরীক্ষা তো আর দিতে পারলাম না, এইটা যোগাযোগ করার জন্যই, যে এক্সামগুলো আমার 2টা মিস ছিল, পরীক্ষাটা কীভাবে কী করা যায়। ওইখানে যে ক্যাম্পাসে দিন গেলাম, ক্লাসরুমে গেলাম, বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বললাম। যখন অফিসে যাব, অফিসে কথা বলা ঢোকার সময়ই আমাকে 2টা ছেলে ডাক দিল, নাইম এদিকে আসো, এদিকে আসো। তো আমি ঘুমছিলাম, জেলে ছিলাম, এটা তো মিডিয়ায় প্রচার হয়েছে, সবাই জানে মোটামুটি কম বেশি, যে 2টা ছেলে ডাক দিয়েছে, এই 2টা ছেলে ছাত্রলীগ করতো। তা আমি প্রথমে চিনি নাই, নর্মালি কথাবার্তা বলছি, বন্ধু কলেজ ভার্সিটির বন্ধুবান্ধব হবে। ওরা আমাকে নিয়ে গেল ছাত্র সংসদে। তো কবে আসছো? আমি এদিন আসছি, আমার 2টা পরীক্ষা বাকি আছে, যোগাযোগ করতে। তোর কত বড় সাহস, তুই ছাত্রদল করে এখনও ক্যাম্পাস আসস? ওইখানে কই কথা, আমি ক্যাম্পাস আসবো না, আমি পড়াশোনা করি, আমার ক্যাম্পাসে আমি আসবোই। এই কথা বলার সাথে সাথে বাম পাশ থেকে একটা ছেলে চর মারার পর তুই তুই আসাইতেছি, ভাই আইতেছে। তখন প্রায় 3টা, 3:30 বাজে, ক্যাম্পাস ছুটির পরে আর কি। অফিসে খোঁজ নিতেছি, ক্লাস শেষ, অফিসে খোঁজ নিতেছি এমন টাইম। তা আধা ঘন্টা 1 ঘন্টা বসে রাখলো। এরপর কলেজ ছাত্রলীগের সেক্রেটারি আসলো, পিছিয়ে এক রুমে নিয়ে গেল, ক্লাসরুমে। ওইখানে নিয়ে ওরা বেঞ্চের যে পায়া, এইটা দিয়ে আমাকে মারতেছে, 2জন হাত ধরতেছে, মারতেছে। তোর কত বড় সাহস, তুই ছাত্রদল করস, মিছিলে হামলা করছস, জেল খাটছস, আবার তুই ক্যাম্পাস হাউস। খুব টর্চারিং, একেবারে রাত 9টা পর্যন্ত ওরা, মানে যে আসে ক্যাম্পাস ওই মারে। ও আপনার কোনো বন্ধু বান্ধব বা সহপাঠীরা জানতো না? ঠিক, আমি ছাত্রদল করি এটা জানতো না না না, আপনাকে যে মারছে না। ওখানে ক্লাস শেষ হওয়ার পর আমি অফিসে কথা কেউ বলতে টের গেছি। পায়নি? না, আমার তো নিয়ে গেছে ছাত্র সংসদ ডাইকা, সুন্দরভাবে 2জন ডাইকা নিয়ে গেছে। তো রাত 9টা পর্যন্ত যেই আছে ক্যাম্পাসে ছাত্রলীগের, ওই আমাকে মারে, মানে ফুটবল হয়ে গেছে। যে আসে ছাত্রদল এক ছেলে পাইছি, প্রচুর পরিমাণ মারার পর আমি 9টার পর আমাকে ছাড়লো, যে পুলিশে দিয়ে দিই। আরেক ছেলে বলতেছে না ভাই, ও তো বের হয়েছে কিছুদিন আগে জেলখানা থেকে, ওর পুলিশে দেওয়ার দরকার নেই। পরে আমার ছাড়ার পর আমি সে করে বাসায় গেলাম, টিকাতলিতে। বাসায় যাওয়ার পর ওইখানে আমার স্টাডিটা ব্রেক হয়ে যায়। আমি আর কন্টিনিউ পড়াশোনা করতে পারি না। ভিতরে একটা ভয় জায়গা, আবার ক্যাম্পাসে যাব, আবার নিয়ে আমার টর্চারিং করে, আবার নিয়ে ওরা মারে। পড়াশোনাটা ওইখানেই আমার থেমে যায় জীবনে, পড়াশোনা করতে পারি না। আর ক্যাম্পাসে যান, ক্লাসে আর যেতে পারি আর ক্যাম্পাসে যাই না। তখন মনের ভিতরে আবার একটা জিদ ঢুকে গেল। 22 সালে যখন ঢাকা মহানগর প্রত্যেকটি থানা কমিটি দেয়, তখন ঢাকা মহানগর আমার ওয়ারি থানার দায়িত্ব অর্পণ করলো। আমি সেক্রেটারি সদস্য সচিবের দায়িত্ব পাই। তখন থেকে রাজপথে মানে ব্যানার ফেস্টুন সহকারে, মিটিং মিছিলে লোকজন সহকারে থানাটা প্রেজেন্ট করার পরে তো এর মধ্যে 2024-এ যখন গণজোয়ার সৃষ্টি হয়, গণ অভ্যুত্থানের জুলাই গণ অভ্যুত্থানে কোথায় ছিলেন? জুলাই গণ অভ্যুত্থানে ছিলাম হলো যে আমাদের সেন্ট্রাল থেকে, আমাদের মহানগর থেকে নির্দেশ ছিল না যে থানা ছাত্র হলে কিছু করতে হবে। যেহেতু আমরা ছাত্র, তোমরা যার ক্যাম্পাস থেকে যার অধিকার আদায় করার জন্য আমরা আবার ক্যাম্পাসে গেলেন। হ্যাঁ, তখন আবার ক্যাম্পাসে ছেলেমেয়েরা যোগাযোগ করলাম যে কিছু করতে হবে, ক্যাম্পাসে আবার ছাত্রদল আছে। মানে এই যে ক্যাম্পাসে যাননি বা স্টাডি ব্রেক হয়ে গেল, বাট ক্যাম্পাসে যোগাযোগ ছিল? ক্যাম্পাসে যোগাযোগ ছিল, ক্যাম্পাস যারা ছাত্রদল করতো, আমার বন্ধু বান্ধব, তাদের সাথে যোগাযোগ ছিল। আর সাধারণ ছাড়া আমি যোগাযোগ করতাম না। মেসেঞ্জারে হাই হ্যালো কী অবস্থা, ক্যাম্পাসের এতটুকু যোগাযোগ ছিল। বা ইস্যু হইলে আপনার মিটিং মিছিল হইতো, তখন পারি ওদের সাথে দেখা হইতো। কবি নজরুল সরকারি কলেজের মিছিল আসতো, আমার ওয়ারি থানার ব্যানার সহ মিছিল আসতো, তখন ওদের সাথে আমার সাথে দেখা হইতো, কথাবার্তা হইতো। পরে জুলাইতে আমরা যেখানে, যেহেতু ঢাকা ভার্সিটি থেকে শুরু হয় আমাদের অধিকার আদায় করার জন্য, প্রথমে আমরা ঢাকা ভার্সিটির মিটিংগুলোয় অ্যাটেন্ড করার চেষ্টা করলো। ওরা বিভিন্নভাবে ছাত্রলীগ ধাওয়া করে, কয়দিন পরই ছাত্রলীগ। আমরা তো অনেকদিন চেষ্টা করতেছিলাম যে অধিকার আদায়ের যে কোটা আন্দোলনের এটা করার জন্য। পরবর্তীতে যখন আন্দোলনটায় আপনি কোথায় অবস্থান নিয়েছিলেন? পরবর্তী যখন এই কমপ্লিট শাটডাউন দেয়, ওদিনকে
আমার ছেলে পেলে সহ সাধারণ শিক্ষার্থীদের সহ আমি মতিঝিলটা কভার করি। মতিঝিলটা কভার করে ইত্তেফাক মোড় থেকে মতিঝিল মধুমিতা হল পর্যন্ত যেতেই ওই পাশে পুলিশ একদম অস্ত্র শস্ত্র ধারা করে এইভাবে দাঁড়ায় আছে। তখন আলিকো পর্যন্ত যেতে পারছি, আমাদেরকে পুলিশ ধাওয়া দিচ্ছে, আমি স্লোগান দিচ্ছি, ওর ভিডিও টিডিও সব আছে, এগুলার ডকুমেন্ট আছে। আমি যখন স্লোগান দিচ্ছি, ছেলেপেলে স্লোগান দিচ্ছে, ওরা এইভাবে দাঁড়ায় আছে, আসবে আমাদেরকে চলে যেতে বলে, ছেলেপেলে আবার সামনে যে আমি আবার ধরে রাখি, আমি তো জানি যে আরেকটু গেলেই ওরা মানে ওই এলাকার মানে নেতৃত্ব পুরাটা, আপনি হ্যাঁ দিয়েছেন। পুরাটা আমি। আপনি বলছিলেন নাইম যে আপনি যখন ক্লাস 10-এ পড়েন তখনও একবার পুলিশি নির্যাতনের মুখে পড়তে হয়েছিল। কি আমাদের স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিল সাব্বির আহমেদ আরিফ, উনি এলাকার একজন সুনামধন্য ব্যক্তি ছিল, পলিটিশিয়ান ছিল, সব তরুণরা তার প্রতি একটু খুব মানে পাগল ছিল। সেক্ষেত্রে আমিও তাকে অন্যরকম পছন্দ করতাম। তো উনি এই 9 থেকে আমি ছাত্রদলের মিটিং মিছিলে আওয়া যাওয়া শুরু করি। 10-এ যখন উঠি তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া লং মার্চে যাবে, আমাদের টিকাতুলি ফ্লাইওভার হানি ফ্লাইওভার হয়ে উঠবে। তো ওইখানে দুই পাশে মানুষ দাঁড়ায় আছে, আমিও ছেলে পেলে নিয়ে দুই পাশে দাঁড়ায় আছি, ম্যাডামের গাড়ি যাচ্ছে, ফুল ছিটাচ্ছি। তখন মানে 15তে নির্বাচন, এটা 14 নভেম্বরের দিকে। তখন আপনার একটা বাজে পরিবেশ, পুলিশ হুন্ডা দিয়ে মহড়া দেয়, 10-15 গাড়ি হুন্ডা দিয়ে পুলিশ মহড়া দেয় এরকম। তো ফুল টুল ছিটানোর পর আমি গল্লি ঢুকতেছি, এর মধ্যে 10-12টা হুন্ডা তুমুল করে বাঁচতে বাঁচতে আমার ঘেরাও দিয়ে ফেললো, আমার সাথে 4টা ছেলে, যাই দৌড় দিবি গুলি করবো, দৌড় দিবি গুলি করবো। তো এটা বলার পরে তা আমি দাঁড়ায় গেলাম, দাঁড়ায় যাওয়ার পর আমাকে থানায় নিয়ে যায়, ওয়ারিতে নিয়ে যাওয়ার পরে এই ঠিক 10 মিনিট পরে একটা এসআই আছে কমলেশ নামের, কমল নাম, কমলেশ বলে, উনি আইসা কি এই বয়সে ছাত্রদল করস, তোর কত বড় সাহস, লাঠি দা হাতে নিয়ে আমার বাম হাতে লাঠি, ডাইন হাতে চটকনা দিল। চটকনা আমার তো তুই স্কুল বয়সে ছাত্রদল করস, ঠিক আছে আমি তোর পড়াইতেছি, দাঁড়া, আমাকে কবিতা পড়াচ্ছে। প্রায় 10-15 মিনিট এরকম উনি করার পরে আমাকে ওসি ডাকলো। ওসি ডাকার পরে ওর সাথে কথা বললাম, কথা বলার পরে আমাকে মামলা দিয়ে দিল ওই 4 জনকে সহকারে জেলে চলে গেলেন? জেলে চলে গেলাম। কতদিন ছিলেন এবার জেলে? তখন 6 দিন ছিলাম। 6 দিন ছিলাম, যেহেতু আমি তখন স্কুলে পড়ি, আমার সামনে পরীক্ষা, ক্যান্ডিডেট, আমার অ্যাডমিট বের হয়েছে রেজিস্ট্রেশন কার্ডটা দিয়ে। মানে আপনার কারণে আপনার পরিবার বেশ ভোগান্তিতে পড়েছে। হ্যাঁ, এবং আপনারও জীবনে আসলে একেবারে সেই শৈশব থেকে এখনো পর্যন্ত স্বস্তিতে আসলে না, এতদিন 18-র পর থেকে যখন মিটিং মিছিল থাকে, একটু গরম হয়, তখন আমিও ঠিকভাবে বাসায় থাকি না, বাড়িতে থাকতে বাবাও বাবাকেও রাখি না। কারণ আপনার 18-র পর এসে ওরা করছে কি, ছেলেকে না পেলে বাবাকে অ্যারেস্ট করতো। এজন্য হ্যাঁ, আমার আত্মীয় স্বজন আমার বাসায় বেড়াইতে আসতে সংকোচ বোধ করতো। আপনার এই বয়সে এত নির্মম নির্যাতন আসলেই দুঃখজনক। আমরা আসলে ঘৃণা জানাই তাদের প্রতি যারা এমন কাজ করেছে, আপনার শিক্ষা জীবন ধ্বংস করে দিয়েছে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। রাব্বি ইসলাম নাঈম হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনে বহু বন্ধুর পথ পেরিয়ে এসেছেন তিনি। তার উপর চালানো হাসিনার নির্মমতা ইতিহাস হয়ে থাকবে। আমাদের প্রত্যাশা, রাব্বি সহ দেশের সকল মানুষের উপরে চালানো নিপীড়নের বিচার হবে, শাস্তি পাবে খুনি হাসিনা সহ সকল দোষীরা। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipiranersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের যে কোনো ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।